নমস্কার। বাংলা নেট চ্যানেলের আজকের নিবেদন হুতুম প্যাঁচার নকশার পরবর্তী অংশ। পরিচ্ছেদ পাঠ রয়েছে এবং শেষে রয়েছে প্রশ্ন উত্তর। শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল। একাদশ পরিচ্ছেদ, আমাদের জ্ঞাতি ও নিন্দুকেরা। আমরা ক্রমে বিলক্ষণ বড় হয়ে উঠলেম। দু চারজন আমাদের অবস্থার হিংসে করতে লাগলেন। জ্ঞাতিবর্গের বুকে ঢেঁকি পড়তে লাগলো। আমাদের বিপদে মুচকি হাসেন ও আমোদ করেন। তাদের এক চোখ কানা হয়ে গেলে যদি আমাদের দু চক্ষু কানা হয়, তাতে এক চক্ষু দিতে বিলক্ষণ প্রস্তুত। সতীনের বাটিতে গুগুল খেতে পারলে তার বাটিটি নষ্ট হয়, স্বয়ং না হয় গুগুলেই খেলেন। জ্ঞাতিবাবু ও বিবিদেরও সেই রকম ব্যবহার বেরুতে লাগলো। লোকের আটকুড়ো হয়ে বনে একা থাকা ভালো, তবু আমাদের মতন জ্ঞাতির সঙ্গে একঘর ছেলেপুলে নিয়ে বাস করা কিছু নয়। আমাদের জ্ঞাতিরা দুর্যোধনের বাবা, তাদের মেয়েরা কইকেয়ী ও শূর্পণখা হতেও সরেস। ক্রমে একদল শত্রু জন্মালেন, একদল ফ্রেন্ডও পাওয়া গেল। যারা শত্রুর দলে মিশলেন তারা কেবল আমাদের দোষ ধরে নিন্দে করতে আরম্ভ করলেন। ফ্রেন্ডরা সাধ্যমতো ডিফেন্ড করতে লাগলেন। শত্রুরাও খাওয়া দাওয়া ও শোয়ার সঙ্গে আমাদের নিন্দে করা সংকল্প করেছিলেন, সুতরাং কিছুতেই থামলেন না। আমরাও অনেক সন্ধান করে দেখলুম যে যদি তাদের কোনো কালে অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমাদের উপর চড়তে পারে। কিছুই খুঁজে পেলুম না, বরং সন্ধানে বেরুলো যে নিন্দুক দলের অনেকের সঙ্গে আমাদের সাক্ষাৎ পর্যন্ত নেই। লোকের সাধ্যমতো উপকার করা যেমন কতকগুলি চিরন্তন ব্রত, সেইরূপ বিনা দোষে নিন্দা করাও শহরের কতকগুলি লোকের কর্তব্য, কর্ম ও ব্রতের মধ্যেই গণ্য। আমরা প্রার্থনা করি নিন্দুকরা কিছুকাল বেঁচে থাকুন, তাহলেই অনেকে তাদের চিনে নেবেন এবং বক্তারা যেমন বকে বকে শেষে ক্লান্ত হয়ে আপনা আপনি থামেন। তবে অনেকের এই পেশা বলেই যা হোক, পেশাদারের কথা নাই। দ্বাদশ পরিচ্ছেদ, নানা সাহেব। মরা ফেরা হুজুগ থামলে কিছুদিন নানা সাহেব 10-12 বার মরে গেলেন, ধরা পড়লেন, আবার রক্তবীজের মতো বাঁচলেন। 7 পে গরু, দড়িয়াই ঘোড়া, লখনৌয়ের বাদশাহ, শিবকেষ্ট বাণুজ্যে ওয়েলস সাহেব, নীল বানুরে লঙ্কাকাণ্ডে লংয়ের মেয়াদ, কুমির, হাঙর ও নেকড়ে বাঘের উৎপাতের মতো ইংলিশম্যান ও হরকরা নামক দুখানি নীল কাগজের উৎপত্তি, ব্রাহ্ম ধর্ম প্রচারক রামমোহন রায়ের স্ত্রীর শ্রাদ্ধে দলাদলির ঘোঁট ও শেষে হঠাৎ অবতারের হুজুগ বেড়ে উঠল। 7 পে গরু। 7 পে গরু বাজারে ঘর ভাড়া করলেন, দর্শনী 2 পয়সা রেট হলো। গরু রাখবার জন্য অনেক গরু একত্র হলেন, বাকি গরুদের ঘণ্টা বাজিয়ে ডাকা হতে লাগলো। কিছুদিনের মধ্যে 7 পে গরু বিলক্ষণ 10 টাকা রোজগার করে দেশে গেলেন। দড়িয়াই ঘোড়া। দড়িয়াই ঘোড়াও ওই রকম রোজগার করতে লাগলেন। বেশির মধ্যে বিক্রি হবার জন্য 2-4 মাথালো মাথালো থামওয়ালা সেপাই পাহারা ও গোড়া কোচম্যান, যেখানে অন্দরমহলেও ঘোড়ার সর্বদা সমাগম। ওয়ালা বাড়িতে গমনাগমন করলেন। কে নেবে? লাখ টাকা দর। আমাদের শহরের কোনো কোনো বড় মানুষের যে 30-40 লাখ টাকা দর। পিজরের পুরে চিড়িয়াখানায় রাখবারও তারা বিলক্ষণ উপযুক্ত। কিন্তু কই নেবার লোক? কই নেবার লোক নাই। এখন কি আর শৌখিন আছে? বাংলাদেশে চিড়িয়াখানার মধ্যে বর্ধমানের তুল্য আর কোথাও নাই। সেথায় তত্ত্ব, রত্ন, লস্কর, উল্লুক, ভাল্লুক প্রভৃতি নানা রকম আজগুবি কেতার জানোয়ার আছে, এমনকি একাধির জোড়া নাই। লখনৌয়ের বাদশাহ। দড়িয়াই ঘোড়া কিছুদিন শহরে থেকে শেষে খেতে না পেয়ে দড়িয়ায় পালিয়ে গেলেন। লখনৌয়ের বাদশাহ দড়িয়াই ঘোড়ার জায়গায় বসলেন। শহরে হুজুগ উঠল। লখনৌয়ের বাদশাহ মুছি খোলায় এসে বাস করছেন, বিলাতে যাবেন। বাদশার 22 আনা পোশাক, পায়ে আলতা। কেউ বললে রোগা ছিপছিপে, দিব্যি দেখতে, ঠিক যেন অপসরা।
কেউ বললেন, আরে না, বাচ্চাটা একটা কুপোর মতো মোটা, ঘাড়ে গদ্দা নেই, গুণের মধ্যে বেশ গাইতে পারে। কেউ বললে, আহ, ওসব বাজে কথা, যেদিন বাদশা পার হন সেদিন সেই স্টিমারে আমিও পার হয়েছিলাম। বাদশা শ্যামবর্ণ, এক হারা, নাকে চশমা, ঠিক আমাদের মৌলভী সাহেবের মতো। লখনৌয়ে বাদশা কয়েদ থেকে খালাস হয়ে মুচি খোলায় আসায় দিন কতক শহর বড় গুলজার হয়ে উঠল। চোর বদমাইশিরাও বিলক্ষণ 10 টাকা উপায় করে নিলে। দোকানদারেরাও অনেক ভাঙা পুরনো জিনিস বেধারক দামে বিক্রি হয়ে গেল। 2-1 খ্যামটাওয়ালি বেগম হয়ে গেলেন। বাদশা মুচি খোলার অর্ধেকটা জুড়ে বসলেন। সাপুরও যেমন প্রথম বড় বড় কেউটে সাপ ধরে হাড়ির ভিতরে পুড়ে রাখে, ক্রমে তেজ মরা হয়ে গেলে খেলাতে বার করে, গভর্নমেন্টও সেই রকম প্রথমে বাদশাকে কিছুদিন কেল্লায় পুড়ে রাখলে, শেষে 20 দাঁত ভেঙে তেজের হ্রাস করে খেলতে ছেড়ে দিলেন। বাদশা ডম্বুরু তালে খেলতে লাগলেন। শহরের রুদ্দর, ভদ্দর, শেখ, খাঁ, দা প্রভৃতি ধরিবাজ পাইকেরা মাল সেজে কাঁদুনি গাইতে লাগলেন। বানর ও ছাগলও জুটে গেল। লখনৌয়ের বাদশা জমি নিলেন। 2-1 বড় মানুষ খ্যাপলার জাল ফেললেন। অনেক প্রত্যাশা ছিল, কিন্তু শেষে জালখানা পর্যন্ত উঠল না। কেউ বললে কেঁদো মাছ, কেউ বললে হয় রান নয় খোটা। শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। হুজুক রঙ্গে শিবকেষ্ট বাড়ুজ্যে দেখা দিলেন। বাবু দিন কত বড় বেড়েছিলেন, আজ একে যাবু মারেন, পাঠান ঠেকিয়ে জুতো মারেন, আজ মেরুয়াবাদী খোট্টা ঠকান, কাল টুপিওয়ালা সাহেব ঠকান, শেষে আপনি ঠকলেন। জালে জড়িয়ে পড়ে বাঙালির কুলে কালি দিয়ে 14 বছরের জন্য জিঞ্জির গেলেন। কোনো কোনো সাহেব পয়সার জন্য না করেন হেন কর্মই নাই, সেটা শিবকেষ্টবাবুর কল্যাণে বেরিয়েই পড়ল। একজন MD, FRCS প্রভৃতি 32 অক্ষরের খেতাবলা ডাক্তার ওই দলেই ছিলেন। ছুঁচোর ছেলে বুচো। আমাদের শহরে বড় মানুষদের মধ্যে অনেকের অর্গুণ নাই, বরগুণ আছে। ভালো করতে পারবে না, মন্দ করব, কি দিবি তাদের? যে ভাষা আছে এরা তারই সার্থকতা করছেন। বাবুরা পরের ঝকড়া টাকা দিয়ে কিনে, গায়ে মানে না আপনি মোড়ল হতে চান। অনেকে আড়ি তুলতেও এই পেশা আশ্রয় করেছেন। যদি এমন পেশাদার না থাকতো তাহলে শিবকেষ্টর কে কী করতে পারত? তিনি কেবল ভাজকে ও ভাইপোকে ঠকিয়ে বিষয়টি আপনি নিতে চেষ্টা করেছিলেন বই তো নয়। আমাদের কলকাতা শহরের অনেক বড় মানুষ যে স্ত্রীকে ডাক্তার দিয়ে বিষ খাইয়ে মেরে ফেলেও গায়ে ফুঁ দিয়ে গাড়ি ঘোড়া চড়ে বেড়াচ্ছেন, কই আইন তার কাছে কল্পে পায় না কেন? শিবকেষ্ট যেমন জাল করেছিলেন, বোধহয় শহরের অনেক বড় মানুষের ঘরে ওরকম কত পার হয়ে গেছে, ওর নীতি কত হচ্ছে। শহরের একটি কাশ্মীরি মুখ্য বড় মানুষ আক্ষেপ করে বলেছিলেন যে শহরে আমার মতো কত বেটাই আছে, কেবল আমিই ধরা পড়েছিলাম। শিবকেষ্টর বিষয়েও ঠিক তাই। জাস্টিস ওয়েলস। শিবকেষ্টর মোকদ্দমার মুখে জাস্টিস ওয়েলস নতুন ইন্টেন্ড হন। তার সংস্কার ছিল বাঙালিদের মধ্যে প্রায় সকলেই মিথ্যেবাদী ও জালবাজ। সুতরাং মোকদ্দমা করবার সময় যখন চারপা তুলে বক্তৃতা করতেন তখন প্রায় বলতেন, বাঙালিরা মিথ্যাবাদী ও বর্বরের জাতি। এতে বাঙালিরা অবশ্যই বলতে পারেন, শতকরা 10 জন মিথ্যাবাদী বা বব্বলে হলেও যে 80-90 জন মিথ্যাবাদী হবেন এমন কথা নাই। চারিদিকে অসন্তোষের গুজগাছ পড়ে গেল। বড় দলের মোড়লেরা হাতে কাগজ পেলেন। তেই ঘোটের যত মাথালো মাথালো জায়গায় ঘোঁট পড়ে গেল। শেষে অনেক কষ্টে একটি সভা করে স্যার চার্লস কাষ্ঠ মহাশয়ের নিকট দরখাস্ত করাই এক প্রকার স্থির হলো। কিন্তু সভা কোথায় হয়? বাঙালিদের তো এক পদ সাধারণ স্থান নাই। টাউন হল সাহেবদের নিমতলার ছাদখোলা হলো গভর্নমেন্টের। কাশিমির তীরের ঘাটে হল নাই।
প্রসন্নকুমার ঠাকুরবাবুর ঘাটের চাঁদনিতে হতে পারে, কিন্তু ঠাকুরবাবুর 5 জন সাহেব শুভর সঙ্গে আলাপ আছে, সুতরাং তাও পাওয়া কঠিন। শেষে রাজা রাধাকান্তের নবরত্নের নাটমন্দিরই প্রশস্ত বলে সিদ্ধান্ত হলো। কাগজে বিজ্ঞাপন বেরুলো, অমুক দিন রাজা রাধাকান্ত বাহাদুরের নবরত্নের নাটমন্দিরে ওয়েলস জজের মুখরোগের চিকিৎসা করবার জন্যে সভা করা হবে। ঔষধ সাগরে রয়েছে। শহরের অনেক বড় মানুষ, তারা যে বাঙালির ছেড়ে এটি স্বীকার করতে লজ্জিত হন। বাবু চুনোগুলির আন্দ্রু পিড্রুসের পৌত্তুর বলে তারা বড় খুশি হন। সুতরাং যাহাতে বাঙালির শ্রীবৃদ্ধি হয়, মান বাড়ে, সেই সকল কাজ থেকে দূরে থাকেন। তদ্বিপরীত নিয়তই স্বজাতির অমঙ্গল চেষ্টা করে থাকেন। রাজা রাধাকান্তের নাটমন্দির ওয়েলসের বিপক্ষে বাঙালিরা সভা করবেন শুনে তারা বড়ই দুঃখিত হলেন। খানা খাবার কৃতজ্ঞতা প্রকাশের সময় মনে পড়ে গেল যাতে ওই রকম সভা না হয়। কায়মনে তারই চেষ্টা করতে লাগলেন। রাজা বাহাদুরের কাছে সুপারিশ পড়ল। রাজা বাহাদুর সত্যব্রত, একবার কথা দিয়েছেন, সুতরাং উঁচু দলের সুপারিশ হলেও সহসা রাজি হলেন না। সুপারিশওয়ালারা জোয়ারের গুড়ের মতো সাগরের প্রবল তরঙ্গে ভেসে চলল। নিরূপিত দিনে সভা হলো। শহরের লোক রই রই করে ভেঙে পড়ল। নবরত্নের ভিতরের বিগ্রহ ও নাটমন্দিরের জোর হস্ত করা পাথরের গরুরেরও আহ্লাদের সীমা রইল না। বাঙালিদের যে কথঞ্চিত সাহস জন্মেছে, এই সভাতে তার কিছু প্রমাণ পাওয়া গেল। কেবল সুপারিশওয়ালা বাবুরা এবং শহরের সোনার বেনে বড় মানুষেরা এই সভায় আসেন নাই। সুপারিশওয়ালাদের থোঁতা মুখ ভোঁতা হয়ে গেল। বেনে বাবুরা কোনো কাজেই মেশেন না, সুতরাং তাদের কথাই নাই। ওয়েলস হুজুকের অনেক অংশে শেষ হলো 10 লক্ষ লোকে সই করে এক দরখাস্ত কাষ্ঠ সাহেবের কাছে প্রদান করলেন। সেই অবধি ওয়েলসও ব্রেক হলেন। টেকচাঁদের পিসি, টেকচাঁদ ঠাকুরের টেপি পিসি ওয়েলসের মুখরোগের তরে মিটিং করা হয়েছে শুনে বললেন, ও মা, আজকাল সবাই ইংরেজি কেটা, আমরা হলে মুড়ো মুড়ি, নারকেল মুড়ি ও ঠনটনের নিমকিতে জোরস করতেন। নারকেল মুড়ি বড় উত্তম ওষুধ, হলওয়েলের বাবা। আমাদের শহরের অনেক বড় মানুষ ও 2-1 জেলার রাজ অধিরাজ মহারাজা বাহাদুর নিয়তই রোগ ভোগ করে থাকেন। দার্জিলিং, সিমলে, সোপাটু, ভাগলপুর ও রানীগঞ্জে গিয়েও শোধরাতে পারেন না। আমরা তাদের অনুরোধ করি, নারকেল মুড়ি ও ঠনঠনের নিমকিটাও ট্রাই করুন, ইমিডিয়েট রিলিফ। পাদ্রি লং ও নীলদর্পণ। নীলকর হাঙ্গামা উঠল। শোনা গেল কৃষ্ণনগর, পাবনা, রাজশাহী প্রভৃতি নীল জেলর রেওতেরা খেপেছে। কে তাদের খেপালে? কি উলুইচণ্ডী না শ্যামচাঁদ? তবে ম্যাজিস্ট্রেট ইডেনের ইস্তাহারে, ইন্ডিগো কমিশনে, হরিশে লংয়ে, ছোট আদালতে, কন্ট্রাক্টরিতে অবশেষে গ্রান্টের রিজাইনমেন্টে রোগ সারতে পারেন না, কেবল শ্যামচাঁদিরা সরলে। নীলকর সাহেবেরা দ্বিতীয় রিভলিউশন হবে বিবেচনা করে, ঠাকুর ঘরে কে? না, আমি কলা খাইনি। গভর্নমেন্ট তোপ ও গোড়ার সাহায্য চেয়ে পাঠালেন। রেজিমেন্ট গোড়া, গন, বোট ও এম্পিশিয়াল কমিশনার চলল। মফস্বলের জেলে আর নিরপরাধীর জায়গা হয় না। কাগজে হুলুস্থুলু পড়ে গেল ও অল্টার ব্রেড অবতার হয়ে পড়লেন। প্রজার দুরবস্থা শুনতে ইন্ডিগো কমিশন বসল। ভারতবর্ষীয় খুঁড়ির চমকা ভেঙে গেল। খুঁড়ি একটু আফিং খান। বাঙালির হয়ে ভারতবর্ষীয় খুঁড়ির একজন খুঁড়ো কমিশনার হলেন। কমিশন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ল। সেই সাপের বিষে নীলদর্পণ জন্মালো। তার দরুন নীলকর দল হন্যে হয়ে উঠলেন। ছাইগাদা, কুচবন ও ফ্যান কোজলা ছেড়ে দিয়ে ঠাকুর ঘরে, গির্জে, প্যালেসে, প্রেসে ত্যাগ করলেন। শেষে ওই দলের একটা বড় হঙ্গে রিয়ান হাউন্ড পাদ্রি লং সাহেবকে কামড়ে দিলেন। প্যাদারা পর্যন্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে মফস্বলে চললেন। তুমুল কাণ্ড বেঁধে উঠল। বাদাবুনে বাগ, প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন। বেগতিক দেখে নাম বদলে ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন তুলসীবনে ঢুকলেন। হরিশ মোলেন,
লংয়ের মেয়াদ হলো। ওয়েলস ধমক খেলেন, গ্রান্ট রিজাইন দিলেন, তবু হুজুক মিটল না। প্রকৃত বাঁদুরে হাঙ্গামে বাজারে নানা রকম গান উঠল, চাষার ছেলের লাঙল ধরে মূলো মুড়ি খেতে খেতে। সুর হা শালার গরু, তাল টিটকিরি ও ল্যাজমলা। উঠল সে মুখ, ঘটল অসুখ মনে এতদিনে। মহারানীর পুণ্যে মোরা ছিলেম সুখে এই স্থানে। উঠল খামার ভিটে ধান, গেল মানি লোকের মান। হেন শোনা বাংলা গান, পোড়ালে নীল হনুমান। গাইতে লাগলো। নীলকরেরা এর উত্তরে ক্যাটল স্ট্রেপস বিল পাশ করে কোনো কোনো ছোট আদালতের উকিল জজদের শ্যাম্পেন খাইয়ে ও ঘর ঘেঁষা করে, কেউ বা খাজনা বাড়িয়ে, কেউ খেউড়ে জিতে কথঞ্চিত গায়ের জ্বালা নিবারণ করলেন। নীল বানুরে লঙ্কাকাণ্ডের পালা শেষ হয়ে গেল। মোড়লেরা জিরেন পেলেন। ভারতবর্ষীয় খুঁড়ি এক মৌতার চড়িয়ে আরাম করতে লাগলেন। কোনো কোনো আশা সোটাওয়ালা খেতাবি খুঁড়ো আনরেডি চৌকিদারি তথা ছেলেপুলের অ্যাসেসরি ও ডেপুটি ম্যাজিস্ট্রেটির জন্য সাদা দেবতার উদ্দেশ্যে কঠোর তপস্যায় নিযুক্ত হলেন। তথাস্তু। শ্যামচাঁদের অসহ্য টর্চারে ভূত পালায়। প্রজারা খেপে উঠবে কোন কথা? মিউটিনি ও ক্লার্ক অ্যাক্টের সভাতে তো স্ত্রীবৃত্তিকারীরা চটেই ছিলেন। নীলা বানুরে হাঙ্গামে সেইটি বদ্ধমূল হয়ে পড়ল। বড় ঘরে সতীন হলে বড় বউ ও ছোট বউকে তুষ্ট করতে কর্তা ও গিন্নির যেমন হাড় ভাজা হয়ে যায়, স্ত্রীবৃদ্ধিকারী সুইপিং ক্লাস ও নেটিভ কমিউনিটিকে তুষ্ট করতে গিয়ে ইন্ডিয়া ও বেঙ্গল গভর্নমেন্টও সেই রকম অবস্থায় পড়লেন। রমাপ্রসাদ রায়। হুতুমের পাঠক, আমরা আপনাদের পূর্বেই বলে এসেছি যে সময় কাহারও হাত ধরা নয়। সময় নদীর জলের ন্যায়, বেশ্যার যৌবনের ন্যায়, জীবনের পরমায়ুর ন্যায় কারোরই অপেক্ষা করে না। দেখতে দেখতে আমরা বড় হচ্ছি, দেখতে দেখতে বছর ফিরে যাচ্ছে, কিন্তু আমাদের প্রায় মনে পড়ে না যে কোন দিন যে মরতে হবে তার স্থিরতা নেই। বরং যত বয়স হচ্ছে ততই জীবিতাশা বলবর্তী হচ্ছে। শরীর তোয়াজে রাখছি, আরশি ধরে সন্নুটির মতো পাকা গোপে কলব দিচ্ছি। শিমলের কালাপেরের বেহদ্দ বাহারে বঞ্চিত হতে প্রাণ কেঁদে উঠছে। শরীর ত্রিভঙ্গ হয়ে গিয়েছে। চশমা ভিন্ন দেখতে পাইনি, কিন্তু আশা ও তৃষ্ণা তেমনই রয়েছে, বরং ক্রমে বাড়ছে বই কমছে না। এমনকি অমর বর পেয়ে প্রকৃতির সঙ্গে চিরজীবী হলেও মনের স্বাদ মেটে কিনা সন্দেহ। প্রচণ্ড রৌদ্রক্লান্ত পথিক অভীষ্ট প্রদেশে শীঘ্র পৌঁছাবার জন্যে একমনে হন হন করে চলেছে। এমন সময় হঠাৎ যদি একটা গেঁড়ি ভাঙা কেউটে রাস্তায় শুয়ে আছে দেখতে পান, তাহলে তিনি যেমন চমকে ওঠেন, এই সংসারে আমারও কখনো কখনো মহা বিপদে ওই রকম অবস্থায় পড়ে থাকি। তখন এই দগ্ধ হৃদয় চৈতন্য হয়। উল্লিখিত পথিকের হাতে সে সময় একগাছা মোটা লাঠি থাকলে তিনি যেমন সাপটাকে মেরে পুনরায় চলতে আরম্ভ করেন, আমরাও মহাবিপদে প্রিয় বন্ধুদের পরামর্শ ও সাহায্যের তরে যেতে পারি। কিন্তু যে হতভাগ্যের এ জগতে বন্ধু বলে আহ্বান করবার একজনও নাই, বিপদপাতে তার কি দুর্দশাই না হয়, তখন তার এ জগতে ঈশ্বরই একমাত্র অনন্য গতি হয়ে পড়েন। ধর্মের এমনই বিশুদ্ধ জ্যোতি, এমনই গম্ভীর ভাব যে তার প্রভাবে ভয়ে ভণ্ডামো নাস্তিকতা বজ্জাতি সরে পালায়। চারিদিকে স্বর্গীয় বিশুদ্ধ প্রেমের স্রোত বহিতে থাকে। যখন বিপদসাগর জননীর স্নেহময় কোল হইত কোমল বোধ হয়। হায় সেই ধন্য যে নিজ বিপদ সময় এই বিমল আনন্দ উপভোগ করবার অবসর পেয়ে আপনা আপনি ধন্য ও চরিতার্থ হয়েছে। কারণ প্রবল আঘাতে একবার পাষাণের মর্ম ভেদ করতে পারলে চিরকালও মিলিয়ে যায় না। ক্রমে ক্রমে আমরাও বড় হয়ে উঠলেম। ছলনা কুয়াশার আবৃত আশার পরিসর শূন্য সংসার সাগরের ভয়ানক শব্দ শোনা যেতে লাগলো। একদিন আমরা কতগুলি সমবয়সী একত্র হয়ে একটা সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি। এমন সময় আমাদের দলের একজন বলে উঠলেন, আরে আরে শুনেছ, রমাপ্রসাদ বাবুর মার স্বপিণ্ডীকরণের বড় ধুম, 1 লক্ষ টাকা বরাদ্দ শহরের সমস্ত দলে, ওদিকে কাশী কর্ণাট পর্যন্ত পত্র দেওয়া হবে। ক্রমে আমরা অনেকের মুখেই শ্রাদ্ধের নানা রকম হুজুক শুনতে লাগলেন। রমাপ্রসাদ বাবুর বাপ ব্রাহ্ম ধর্ম প্রচারক, তিনি স্বয়ং ব্রাহ্ম সমাজের ট্রাস্টি।
মার সপিণ্ডীকরণে পৌত্তলিকতার দাস হয়ে শ্রাদ্ধ করবেন শুনে কার না কৌতূহল বাড়ে। সুতরাং আমরা শ্রাদ্ধের আনুপূর্বক নকশা নিতে লাগলেন। ক্রমে সপিণ্ডনের দিন সংক্ষেপ হয়ে আসতে লাগলো। ক্রিয়াবাড়িতে শ্যাকরা বসে গেল। ফলারে বামুনেরা অ্যাপ্রেন্টিস নিতে লাগলেন। সংস্কৃত কলেজের ফলারের প্রফেসর রকমারি ফলারের লেকচার দিতে আরম্ভ করলেন। বৈদিক ছাত্রেরা ভলমন্স নোট লিখে ফেললেন। এদিকে চতুষ্পাটিওয়ালা ভট্টাচার্যেরা চলিত এবং অর্ধপত্র পেতে লাগলেন। অনাহুত চতুষ্পাটিহীন ভট্টাচার্যেরা সুপারিশ ও নগদ অর্ধবিদায়ের জন্য রমাপ্রসাদবাবুর বাড়ি নিমতলা কাশীমিত্তিরের ঘাটও বাড়িয়ে তুললেন। সেথায় বা কটা শকুনি আছে, এদের মধ্যে অনেকের চতুষ্পাটিতে সংবৎসর সার হাগে। সরস্বতী পুজোর সময় ব্রাহ্মণী ও কোলের মেয়েটি বঙ্গদেশ ছাত্র সাজেন। সোলার পদ্ম ও রাংতার সাজওয়ালা খুদে খুদে মেটে সরস্বতী অধিষ্ঠান হন। জানি তো ভদ্রলোকেদের নেলিয়ে দিয়ে কিছু কিছু পেতে। ভট্টাচার্য মহাশয়দের ছেলেবেলা যে কদিন আসল সরস্বতীর সঙ্গে সাক্ষাৎ, তারপর এই জন্মে আর তার সাথে সাক্ষাৎ হয় না। কেবল সংবৎসর অন্তর একদিন মেটে সরস্বতীর সঙ্গে সাক্ষাৎ, সেও কেবল যৎকিঞ্চিত কাঞ্চন মূল্যের জন্য। পাঠকগণ, এই যে উর্দি ও তকমাওয়ালা বিদ্যালঙ্কার, ন্যায়লঙ্কার, বিদ্যাভূষণ, বিদ্যা বাচস্পতিদের দেখছেন, এরা বড় ফেলা যান না। এরা পয়সা পেলে না করেন হেন কর্ম নাই। সংস্কৃত ভাষা এই মহাপুরুষদের হাতে পড়েই ভেবে মিলিয়ে যাচ্ছেন। পয়সা দিলেই বানররা নিজ বানরকে নাচায়, পোশাক পরায়, ছাগলের উপর দাঁড় করায়, কিন্তু এরা পয়সা পেলে নিজে বানর পর্যন্ত সেজে নাচেন। যত ভয়ানক দুষ্কর্ম এই দলের ভিতর থেকে বেরোবে। দায়মালি জেল তন্ন তন্ন করলেও তত পাবেন না। আগামী করলেও সপিণ্ড। আজকাল শহরে দলপতিদের অনেকেই কুলপানা চক্করের দলে পড়েছেন। নামটা ঢাকের মতো, কিন্তু ভিতরটা ফাঁকা। রামপ্রসাদ বাবু শহরের প্রধান উকিল। সাহেব সুবাদের বাবুর প্রতি যেরূপ অনুগ্রহ, তাহাতে আরও কত কি হয়ে পড়বেন। সুতরাং রমাপ্রসাদ বাবু দলস্থ ব্রাহ্মণ পণ্ডিতদিগের পত্র দিলে ফিরিয়ে দেওয়াটা ভালো হয় না। কিন্তু রমাপ্রসাদ বাবুও প্রভৃতি নানা প্রকার তর্ক বিতর্ক চলতে লাগলো। দুই এক টাটকা দলপতি জোর কলমে মান অপমানের ভয় নেই। রমাপ্রসাদ বাবুর তোয়াক্কা না রেখে আপন দলে প্রোক্লেমেশন দিলেন। প্রোক্লেমেশন দলস্থ ভট্টাচার্য দলে বিতরণ হতে লাগলো। অনেকে দু নৌকায় পা দিয়ে বিষম বিপদে পড়লেন। শানকীয় ইয়ারিয়েরা বারে বারে মুরগি তুমি দলে ছিলেন, চিরকাল মুখ মুছে চলেছে, এইবার মহা বিপদে পড়তে হলো। সুতরাং মিত্তির খুঁড়ো লিভ নিয়ে হাওয়া খেতে চান। চাটুর্যে শয্যাগত হয়ে পড়েন। দলপতির প্রোক্লেমেশন জুরির সমন ও সফিনে হতেও ভয়ানক হয়ে পড়ল। সে এই: শ্রী শ্রীহরি শরণং, অশেষ শাস্ত্র রত্নাকর পারপরবর পরম পূজনীয় শ্রীল ভট্টাচার্য মহাশয়গণ শ্রীচরণেষু, সেবক শ্রী চন্দর দাস ঘোষ ধর্ম। সাষ্টাঙ্গে শতসহস্র প্রণিপাত পুরস্বর নিবেদন কার্য অনঞ্চাগে শ্রী শ্রী ভট্টাচার্য মহাশয়দিগের আশীর্বাদে এই সেবকের প্রাণগতিক কুশল। পরে যে হেতুক রামমোহন রায়ের পুত্র বাবু রমাপ্রসাদ রায় স্বীয় মাতা ঠাকুরানীর একর্দিষ্ট শ্রাদ্ধে মহাসমারোহ করিতেছেন। এই দলের বিখ্যাত কুলীন ও আমার ভগ্নিপতি বাবু ধীনিকৃষ্ট মিত্রজা মজকুর সম্মুখ প্রতীয়মান হইয়া জানাইয়াছেন যে উক্ত রায়বাবু শহরের সমস্ত দলেই পত্র দিবেন। সুতরাং এ দলেও পত্র পাঠাইবার সম্পূর্ণ সম্ভাবনা। কিন্তু আমাদের শ্রী শ্রী সভার দলের অনুগত দলের সহিত রায় মজকুবের আহার ব্যবহার চলিত নাই। সুতরাং তিনি পত্র পাঠাইলেও আপনারা তথায় সভাস্থ হইবেন না। সম্মত শ্রী হবিশ্বর ন্যায় লঙ্কার আপাধিক কাব্য সভা পণ্ডিত শ্রী চন্দর দাস ঘোষ সাং নুড়িঘাটা। প্রোক্লেমেশন পেয়ে ভট্টাচার্য ও ফলারেরা ডুব মারলেন। কেউ কেউ ফল্গু নদীর মতো অন্তশীলে বইতে লাগলেন। ডুবে জল খেলে শিবের বাবারও সাধ্যি নাই যে টের পান। তবু অনেক জায়গায় চৌকি, থানা ও পাহারা বসে গেল। কিছুতেই কেহ কিছু করতে পারলেন না। টাকার ঘুষ বা পেঁয়াজ রসুনের গন্ধ ঠেকে তুললে। শ্রাদ্ধ সভা পবিত্র হয়ে উঠল। বাগবাজারের মদনমোহন ও শ্রীপাঠ খর্দার শ্যামসুন্দর পর্যন্ত ব্রজের রসে গড়াগড়ি দিতে লাগলেন।
শ্রাদ্ধের দিন সকালবেলা রমাপ্রসাদ বাবুর বাড়ি লোকারণ্য হয়ে গেল। গাড়ি ব্যারান্ডা থেকে বাবুর্চিখানা পর্যন্ত ব্রাহ্মণ পণ্ডিতের ঠেল ধরল। এমনকি শ্রীক্ষেত্রে রথযাত্রার জগন্নাথের চাঁদ মুখ দেখতেও এত লোকারণ্য হয় না। সপিণ্ডনের দিন সকালে রমাপ্রসাদ বাবু বারাণসী গরদের জোর পড়ে ভক্তি ও শ্রদ্ধার আধার হয়ে পড়লেন। বেলার সঙ্গে সভার জনতা বাড়তে লাগলো। একদিকে রাজভাটেরা সুর করে বল্লালের গুণ গরিমা ও আদি সুরের গুণকীর্তন করতে লাগলো, একদিকে ভট্টাচার্যদের তর্ক গেল। 2-10 জন ভেতরমুখ কুলীন দলপতিরা ভয়ে ও লজ্জার শোয়ার হয়ে সভাস্থ হতে লাগলেন। দল দল কীর্তন আরম্ভ হলো। খোলের চাঁটিতে ও হরিবোলের শব্দে ডাইনিং রুমের কাঁচের গ্লাস ও ডিশেরা যেন ভয় কাঁপতে লাগলো। বইমাত্র ভাই ধুম করে মার শ্রাদ্ধ করছেন দেখে জাতিত্ব নিবন্ধন হিংসাতেই ব্রহ্মধর্ম কাঁদতে লাগলো। দেখে অ্যাম্বিশন হাসতে লাগলেন। ক্রমে মালাচন্দন ও দান সামগ্রী উৎসুগ্য হলে সভাভঙ্গ হলো। কলকাতার ব্রাহ্মণ ভোজন দেখতে বেশ। হুজুরের আতুরের খুদে মেয়েটিও বাড়িতে রেখে ফলার করতে আসে না। যার যে কটি ছেলেপুলে আছে ফলারের দিন সেগুলি বেরোবে। এক একজন ফলার মুখ বামুনকে প্রিয়ে বাড়িতে ঢুকতে দেখলে হঠাৎ বোধ হয় যেন গুরুমশাই পাঠশালা তুলে চলেছে, কিন্তু বেরোবার সময় বোধ হয় যেন এক একটা সর্দার ধোপা। লুচি মন্ডার মূর্তি একটা গাধায় বইতে পারে না। ব্রাহ্মণেরা সিকি দুয়ানি আদুলি দক্ষিণা পেয়ে বিদেয় হলেন। দই মাখন এঁটো কলাপাতা ভাঙা খুঁড়ি ও আমের আঁটি নীলগিরি হয়ে গেল। মাছিরা ভ্যান ভ্যান করে উঠতে লাগলো, কাক ও কুকুরেরাও টাঁকতে লাগলো। শামিয়ানায় হাওয়া বন্ধ হয়ে গেছে, সুতরাং জল লুচি মন্ডা দই ও আমের চাপটে একরকম ভেপসো গন্ধ বাড়ি মাতিয়ে তুললে। সে গন্ধে ক্রিয়ে বাড়ির ফেরত লোক ভিন্ন অন্যে হঠাৎ আসতে পারবেন না। এদিকে বই গেলে রাস্তায় কাঙালি জমতে লাগলো। যত সন্ধ্যা হতে লাগলো ততই অন্ধকারের সঙ্গে কাঙালি বাড়তে লাগলো। ভারী দোকানদার উড়ে ও বেহারা রেও ও গুলিখোরেরা কাঙালির দলে মিশতে লাগলো। জনতার ও ও রো রো শব্দে বাড়ি প্রতিধ্বনিত হতে লাগলো। রাত্রি 7টার সময় কাঙালিদের বিদায় করবার জন্য প্রতিবাসী ও বড় বড় উঠানওয়ালা লোকেদের বাড়ি পোড়া হলো। সন্ধ্যের অর্ধেকেরা থলো থলো সিকি আঁধুলি দুয়ানি এবং পয়সা নিয়ে দরজায় দাঁড়ালেন। চলতি মশাল লণ্ঠন ও আও আও রাস্তায় রাস্তায় কাঙালি ডেকে বেড়াতে লাগলো। রাত্রি 3টে পর্যন্ত কাঙালি বিদেয় হলো। প্রায় 30,000 কাঙালি জমেছিল। এর ভিতর অনেকগুলি গর্ভবতী কাঙালিও ছিল। তারা বিদেয়ের সময় প্রসব হয়ে পড়াতে নম্বরে বিস্তর বাড়ে। কাঙালি বিদায়ের দিন দলস্থ নবশাক ও বৈদ্যদের জলপান ফলারে কেউ ফেলা যায় না। বামুন ও রোয়েদের মধ্যে যেমন তুখোর ফলারে আছে, কায়েত নবশাক ও বদ্যীদের মধ্যেও ততোধিক। বরং কতক বিষয়ে এদের কাছে সার্টিফিকেটওয়ালারা ফলারের কলকে পায় না। শহরের কারো বাড়ি কোনো কর্মক্রিয়ে উপস্থিত হলে বাড়ির খুদে খুদে ছেলেরা চাপকান পায়জামা টুপি পেটি পরে হাতে লাল রুমাল ঝুলিয়ে ঠিক যাত্রার নকিব সেজে দলস্থ ও আত্মীয় কুটুম্বদের নেমন্তন্ন করতে বেরোন। এর মধ্যে বড় মানুষ বা শ্বাসে জলে হলে সঙ্গে পেশাদার নেমন্তন্নে বামুন থাকে। অনেকের বাড়ির সরকার বা দাদা ঠাকুর গোছের পূজরি বামুনও চলে। নেমন্তন্নে বামুন বা সরকার রামগোছের এক ফর্দ হাতে করে কানে উডেন পেন্সিল গুজে পান চিবুতে চিবুতে নেমন্তন্ন বেড়ে যায়। ছেলেটি কেবল ট্রু কাপির শুয়ের মতন সঙ্গে থাকেন। আজকাল ইংরেজি কেতার প্রাদুর্ভাবে অনেকে সাতটা ফলার বা ডোজে যেতে লাইক করেন না। কেউ ছেলেপুলে পাঠিয়ে সারেন, কেউ স্বয়ং বাগানে যাবার সময় ফিরে বাড়ি হয়ে বেরিয়ে যান। কিছু আহার করতে অনুরোধ করলে ভয়ানক রোগের ভান করে কাটিয়ে দেন, অথচ বাড়িতে এক জোড়া কুম্ভকর্ণের আহার তল পেরে যায়। হাতিশালার হাতি ঘোড়াশালের ঘোড়া খেয়েও পেট ভরে না। পাঠক, আমরা প্রকৃত ফলের দাস। লোহার সঙ্গে চুম্বক পাথরের যে সম্পর্ক, আমাদের সহিত লুচিরও সেইরূপ। তোমার বাড়িতে ফলারটা আশটা জমলে অনুগ্রহ করে আমাদের ভুলো না। আমরা মুনকে রঘুর ভাই। ফলারের নাম শুনে আমরা নরক ও জেলে পর্যন্ত যাই। সেবার মৌলভী হালেফ হোসেন খাঁ বাহাদুরের ছেলের শূন্যতে ফলার করে এসেছি। হিন্দু ধর্ম ছাড়া কাণ্ড বিধবা বিয়াতেও পাত পাতা গিয়েছে। আর কলকাতার ব্রাহ্ম সমাজের জন্মতিথি উপলক্ষে 11ই মাঘ
পোপ দেবেন্দ্রনাথ ঠাকুর দি ফার্স্টের বাড়িতে যে বছর বছর একটা অন্নক্ষেত্র হয় তাতেও প্রসাদ পেয়েছি। ভালো কথা। ব্রাহ্মণ ভোজনের দিন ঠাকুরবাবুর মাঠের মতো চণ্ডী মণ্ডপে ব্রাহ্ম ধরে না, কিন্তু বুধবারে উপাসনার সময় সমাজে জন বারকের চক্ষু বুঝে ঘাড় নাড়তে ও সুর করে সংস্কৃত মসজিয়া পড়তে দেখতে পায়। বাকিরা কোথায়? তারা বোধ হয় পোশাকি ব্রাহ্মণ না, আমাদের মতো যজ্ঞের বিড়াল। সবার আমাদের ফলারের বিস্তর ডিপ্লোমা ও সার্টিফিকেট আছে। যদি ইউনিভার্সিটিতে বিএ ও বিএলএ এর মতো ফলারের ডিগ্রি স্থির হয় তাহলে আমরা তার প্রথম ক্যান্ডিডেট। রমাপ্রসাদ বাবুর মার স্বপিণ্ডনের জলপানে আড়ম্বর বিলক্ষণ হয়েছিল। উপাচারও উত্তম আহরণ হয়। শহরের জলপান দেখতে বড় মন্দ নয়। এক তো মধ্যাহ্ন ভোজন বা জলপান রাত্রি 2 প্রহর পর্যন্ত ঠেল মারে, তাতে নানা রকম জানোয়ারের একত্রে সমাগম। যারা আহার করতে বসেন সেগুলির পা প্রথম ঘোড়ার মতো লাল বাঁধানো বোধ হবে। ক্রমে সমীচীন রূপে দেখলে বুঝতে পারবেন যে কর্মকর্তা ও ফলারের সঙ্গীদের প্রতি এমনই বিশ্বাস যে জুতো জোড়াটি খুলে খেতে বসতে ভরসা হয় না। শেষে কায়স্থের ভোজ মহাড়ম্বরে সম্পন্ন হলো। কুলিনেরা পর্যায় মতো রুই মাছের মুড়ো চিবানো দেখে খুদে খুদে ছেলেরাও ভয় পেতে লাগলো। একজনের পাত গো ভাগাড়কে হারিয়ে দিলে। এই প্রকারে প্রায় 15 দিন সমারোহের পর রমাপ্রসাদের মার স্বপিণ্ডনের ধুম চুকল। হুজুগদারেরা ঝিরুতে লাগলেন। যে সকল মহাপুরুষ দলপতিরা সভাস্থ হন নাই তারা আপনার আপনার দলে ঘোঁট পাড়িয়ে দিলেন। অনেক ভট্টাচার্য বিদায় নিয়ে ফলার মেরে এসেও শেষে শ্রী শ্রী ধর্মসভার উমেদার প্রপৌত্রদের দলে দলপতির কাছে গঙ্গাজল ছুঁয়ে শালঘেরামের সামনে দিব্যি করতে লাগলেন যে তিনি একদিন শহরে আছেন, কিন্তু রমাপ্রসাদ রায় যে কে তাও তিনি জানেন না। তিনি শুদ্ধ বাবুকেই জানেন। আর তার ঠাকুর স্বর্গীয় তর্ক বাচস্পতির খুড়ো মরবার সময় বলে গিয়েছেন যে ধর্ম অবতার, আপনার মতো লোক আর জগতে নাই। এই সওয়ায় অনেক শূন্য উপাধিধারী হুজুরেরা ধরা পড়লেন। গোবর খেলেই শ্রী বিষ্ণু স্মরণ করলেন ও ভুরু কামালেন। কলকাতার প্রথম বিধবা বিবাহের দিন বালি, উত্তরপাড়া, অম্বিকে, রাজপুর অঞ্চলের বিস্তর ভট্টাচার্য সভাস্থ হন। ফলার ও বিদে মারেন। তারপর ক্রমে গা ঢাকা হতে আরম্ভ হন। অনেকে গোবর খান, অনেকে সভাস্থ হয়েও বলেন আমি সেদিন শয্যাগত ছিলাম। যতদিন এই মহাপুরুষদের প্রাদুর্ভাব থাকবে ততদিন বাঙালির ভদ্রস্থতা নাই। গোসাইরা হাঁড়ি মুচি মুদ্দ ফরাস নিয়ে বেঁচে আছেন। এই মহাপুরুষেরা গোটাকত হতভাগা গৌমূর্খ কায়স্থ ব্রাহ্মণ দলপতির জোরে আজও টিকে আছেন। এরা একজন হারামজাদা কি ও বজ্জাতির প্রতিমূর্তি। এদিকে এমনই সজ্জা গজ্জা করে বেড়ান যে হঠাৎকার সাধ্যি অন্তরে প্রবেশ করে হঠাৎ দেখলে বোধ হয় অতি নিরীহ ভদ্রলোক। বাস্তবিক সে কেবল ভরং ও ভণ্ডামো। রসরাজ ও যেমন কর্ম তেমনই ফল। রমাপ্রসাদ রায়ের মায়ের স্বপিণ্ডনে সভাস্থ হওয়ায় কোনোখানে তুমুল কাণ্ড বেঁধে উঠল। বাবা ছেলের সঙ্গে পৃথক হলেন। মামি ভাগ্নেকে ছাঁটলেন। ভাগ্নে মামির চির অন্ন পালিত হয়েও চিরজন্মের কৃতজ্ঞতা ছাই দিয়ে বিলক্ষণ বিপক্ষ হয়ে পড়লেন। আমরা যখন স্কুলে পড়তুম তখন শহরের এক বড় মানুষ সোনার বেনেদের বাড়ির শম্ভুবাবু বলে একজন আমাদের ক্লাস ফ্রেন্ড ছিলেন। একদিন তিনি কথায় কথায় বললেন যে কাল রাত্রে আমি ভাই আমার স্ত্রীকে বড় ঠাট্টা করেছি। সে আমায় বললে তুমি হনুমান। আমি অমনি ফস করে বললুম তোর শ্বশুর হনুমান। ভাগ্নেবাবু সেই রকম ঠাট্টা আরম্ভ করলেন। রসরাজ কাগজ পুনরায় বেরুলো। খেউর ও পচালের স্রোত বইতে লাগলো। এরই দেখা দেখি একজন সংস্কৃত কলেজের কৃতবিদ্য ছোকরা ব্রাহ্ম ধর্ম ও কলেজ এডুকেশন মাথায় তুলে যেমন কর্ম তেমনই ফল নামে রসরাজের জুড়ি এক পচাল পোড়া কাগজ বার করলেন। রসরাজ ও তেমনই ফলে লড়াই বেঁধে গেল।
দুই দলে কৃতাস্ত্র ও সেনা সংগ্রহ করে সমর সাগরে অবতীর্ণ হলেন। স্কুল বয়রা ভুরি ভুরি নির্বুদ্ধি দলবল সংগ্রহ করে কুরু পাণ্ডব যুদ্ধ ঘটনার ন্যায় ভিন্ন ভিন্ন দলে মিলিত হলেন। দুর্বুদ্ধিপরায়ণ কেরানি, কুটেল ও বাজে লোকেরা সেই কদর্য রস পান করবার জন্য কাক, কবন্ধ, শৃগাল, শকুনির মতো রণস্থল জুড়ে রইল। রসরাজ ও তেমনি ফলের ভয়ানক সংগ্রাম চলতে লাগল। পীর গোরাচাঁদের মেলা, পরীর জন্ম বিবরণ, ঘোড়াভূত ও ব্রহ্মদত্তির কথোপকথন প্রভৃতি প্রস্তাব পরিপূর্ণ রসরাজ প্রতিদিন 500, 1000, 2000 কপি নগদ বিক্রি হতে লাগলো। কিন্তু ব্রাহ্মধর্ম মাসে একখানাও ধারে বিক্রি হয় না কিনা সন্দেহ। তিলোত্তমা ও সীতার বনবাসের খদ্দের নাই। কিছুদিন এই প্রকার লড়াই চলছে। এমন সময় গভর্নমেন্ট বাদী হয়ে কদর্য প্রস্তাব লিখন অপরাধে রসরাজ সম্পাদকের নামে পুলিশে নালিশ করলেন। যেমন কর্ম ও পাছে তেমনি ফল পান, এই ভয়ে গা ঢাকা দিলেন। রসরাজের দোয়ার ও খুলিরে মূল গায়েনকে মজলিসে রেখে চাচা আপন প্রাণ বাঁচা কথাটি স্মরণ করে মোর্দম ও মন্দিরে ফেলে চম্পট দিলেন। ভাগ্নেবাবু ওরফে মিত্তির খুঁড়ো সফিনের ভয়ে অন্দরমহলের পায়খানা আশ্রয় করলেন। গিরিবর ক্ষেত্রমহল বিদ্যারত্ন চামর ও নুপুর নিয়ে 3 মাসের জন্য হরিণবাড়ি ঢুকলেন। পীর গোরাচাঁদের বাকি গীত সেইখানেই গাওয়া হলো। পাথর ভাঙা হাতুড়ির শব্দ, বেতের পটাং পটাং ও বেরির ঝুমঝুমানি মন্দিরে ও মৃদঙ্গের কাজ করলে কয়েদিরা বাজে লোক সেজে পীরের গীত শয়ন মোহিত হয়ে বাহবা ও পেলা দিলে। খেলেন দই রমাকান্ত, বিকারের বেলা গোবর্ধন। যে ভাষা কথা আছে ভাগ্নেবাবু ওরফে মিত্তির খুঁড়ো ও রসরাজ সম্পাদকের সেইটির সার্থকতা হলো। আমরাও ক্রমে বুড়ো হয়ে পড়লাম, চশমা ভিন্ন দেখতে পাইনি। বুজরুকি পাঠক, আমাদের হরিভদ্দর খুঁড়ো কায়স্থ মুখী কুলীন। 150 ছিলিম গাঁজা প্রত্যহ জলযোগ হয়ে থাকে। থাকবার নির্দিষ্ট ঘরবাড়ি নাই। শহরে খানকি মহলে অনেকের সঙ্গে আলাপ কাকার শোবার এবং খাবার ভাবনা নাই। বরং আদর করে কেউ বেয়াই, কেউ জামাই বলে রাখত। আমাদের খুড়া ফলার মাত্রই পায়ে ধুলা দেন ও লুচিতে সন্দেশটা বেঁধে আনতেও কুসুর করেন না। এমনকি আগে পেলে চলন সেই জুতা জোড়াটাও ছেড়ে আসেন না। বলতে কি, আমাদের হরিভদ্দর খুঁড়ো একরকম সবলোট গোছের ভদ্রলোক। খুঁড়ো উপস্থিত হয়েই একথা সে কথার পর বললেন যে, আর শুনেছ, আমাদের সিমলে পাড়ার এক মহাপুরুষ সন্ন্যাসী এসেছেন। তিনি সিদ্ধ, তিনি সোনা তৈরি করতে পারেন। লোকের মনের কথা গুণে বলেন। পাড়াভস্য খাইয়ে সেদিন গঙ্গা তীরে একটা পচা মরাকে বাঁচিয়েছিলেন। ভারী বুজরুক। কিন্তু আমরা কবার কটি সন্ন্যাসীর বুজরুকি ধরেছি, গুটি কত ভূত নাচের ভূত উড়িয়ে দিয়েছি, আর আমাদের হাতে একটি জোচ্চোরের জোচ্চুরি বেরিয়ে পড়ে। যখন হিন্দু ধর্ম প্রবল ছিল, লোকে দ্রব্যগুণ কিংবা ভূতত্ত্ব জানতেন না, তখনই এই সকলের মান্য ছিল। আজকাল ইংরেজি লেখাপড়ার কল্যাণে সেগুড়ে বালি পড়েছে, কিন্তু কলকাতা শহর না দেখা যায় এমন জিনিসই নাই। সুতরাং কখনো কখনো সোনা করা, ছলে করা, ভূত নামানো, চণ্ডসিদ্ধ প্রভৃতিরা পেটের দায়ে এসে পড়েন। অনেক জায়গায় বুজরুক দেখান, শেষ কোথায় ধরা পড়ে বিলক্ষণ শিক্ষা পেয়ে যান। হুসেন খাঁ বছর 4-5 হলো এই শহরে হুসেন খাঁ নামে এক মুসলমান বহু কালের পর ওই রঙ্গে ভয়ানক আড়ম্বরে দেখা দেন। তিনি হজরত জিনিয়াই সিদ্ধ। পাঠক, আরব্য উপন্যাসে আলাদিন ও আশ্চর্য প্রদীপের কথা স্মরণ করুন। যা মনে করেন সেই জিনিসই জিনি দ্বারা আনতে পারেন। বাক্সের ভিতর থেকে ঘড়ি, আংটি, টাকা উড়িয়ে দেন। নদী জলে চাবির থলো ফেলে দিলে জিনির দ্বারা তুলে আনান। এই প্রকার অদ্ভুত কর্ম করতে পারেন। ক্রমে শহরে সকলেই হুসেন খাঁর কথা আন্দোলন করতে লাগলেন। ইংরেজি কেতার বড় দলে হুসেন খাঁর খবর গেল। হুসেন খাঁ আজ রাজা বাহাদুরের বাগানে বাক্সর ভেতর থেকে উড়িয়ে দিলেন। উইলসনের হোটেল থেকে খাবার উড়িয়ে আনলেন। বোতল বোতল শ্যাম্পিন, দোনা দোনা গোলাপি খিলি ও ডালিম কিশমিশ প্রভৃতি হরেক রকম খাবার জিনিস উপস্থিত করলেন। কাল রায় বাহাদুরের বাড়িতে কমলালেবু, বেলফুলের মালা, বরফ ও আচার আনলেন। যারা পরমেশ্বর মানতেন না তারাও হুসেন খাঁকে মানতে লাগলেন। ভাষায় বলে, পাথুরে পুজিলে পাঁচে পীর হয়ে পড়ে। ক্রমশ হুসেন খাঁ বড় বড় কাশ্মীরি উল্লুক ঠকাতে লাগলেন।
অনেক জায়গায় খোরাকি বরাদ্দ হলো। বুজরুকি দেখবার জন্য দেশ দেশান্তর থেকে লোক আসতে লাগলো। হুসেন খাঁ প্রিমিয়াম বেড়ে গেল। জোচ্চুরি চিরকাল চলে না। 10 দিন চোরের, 1 দিন সেধের। ক্রমে 2-1 জায়গায় হুসেন খাঁ ধরা পড়তে লাগলেন। কোথাও ঠানাকা, কোথাও কানমলা। শেষ প্রহার বাকি রইল না। যারা তারে পূর্বে দেবতা নির্বেশে আদর করেছিল, তারাও 2-1 ঘানি দিয়ে বাকি রাখলেন না। কিছুদিনের মধ্যেই যিনি সিদ্ধি হুসেন খাঁ পৌত্তলিকের শ্রাদ্ধের দাগা সারের অবস্থায় পড়লেন। যারা আদর করে নিয়ে যান, তারাই দাগি করে বাহির করে দেন। শেষে সরকারি অতিথিশালা আশ্রয় করলেন। হুসেন খাঁ জেলে গেলেন, যিনি পাতাল আশ্রয় করলেন। ভূত নামানো। আরেকবার যে আমরা ভূত নামানো দেখেছিলাম, সেও বড় চমৎকার। পাড়ার একজনের বড় ভয়ানক রোগ হয়। শ্যাকরার বিলক্ষণ সঙ্গতিপন্ন, সুতরাং রোগের চিকিৎসা করতে ত্রুটি করে না। ইংরেজ ডাক্তার বদ্যি হাকিমের মেলা করে ফেললে। প্রায় 3 বছর ধরে চিকিৎসা হলো, কিন্তু রোগের কেউই কিছুই করতে পারলে না। রোগ ক্রমশ বৃদ্ধি হচ্ছে দেখে বাড়ির মেয়ে মহল তুলসী দেওয়া, কালীঘাটে সস্তেন, কালভৈরবে স্তবপাঠ, টুকটাক, সোয়াফ্রিদ, নারায়ণ, বালোর, বালসি, সোপুর, নূরপুর, হালুমপুর প্রভৃতি বিখ্যাত জায়গায় চনামেত্ত ও মাদুলি ধারণ হলো। তারকেশ্বরে হত্যে দিলে লোক গেল। বাড়ির বড় গিন্নি কালীঘাটে বুক চিরে রক্ত দিতে ও মাথায় ও হাতে ধুনো পুড়াতে গেলেন। শেষে একজন ভূতচালা আনা হয়। ভূতচালার ভূতের ডাক্তারি পর্যন্ত করা আছে। আজকাল 2-1 বাঙালি ডাক্তার মধ্যে মধ্যে পেশেন্টের বাড়ি ভূত সেজে দেখা দেন। চাদরের বদলে দড়ি ও পেরেক সহিত মশারি গায়ে, কখনো বা উলঙ্গ হয়েও আসেন। কেবল মন্ত্রের বদলে 4-5 জন রোজায় ধরাধরি করে আনতে হয়। এনারা কলকাতা মেডিকেল কলেজে এডুকেটেড ভূত। ভূতচালা চণ্ডীমাণ্ডপে বাসা পেলেন। ভূত আসবার প্রোগ্রাম স্থির হলো। আজ সন্ধ্যের পরেই ভূত নামবেন। পাড়ায় 2-4 বাড়িতে খবর দেওয়া হলো, ভূত মনের কথা ও রোগীর ঔষধ বলে দেবে। ক্রমে সন্ধ্যা হয়ে গেল। কুঠিওয়ালারা ঘরে ফিরলেন। বারফটকারা বেরুলেন। বিগ্রহেরা উত্তরারি কায়েতের মতো দর্শন মাত্র সেতল খেলেন। গির্জের ঘড়িতে ঢং 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 করে 9টা বেজে গেল। গুম করে তোপ পড়ল। ছেলেরা বোমকালি কলকেতেওয়ালি বলে হাততালি দিয়ে উঠল। ভূত নামানো আসরে নামলেন। আমাদের প্রতিবেশী ভূত নামানোর কথা প্রমাণ এবং বাড়ির গিন্নিদের মুখে শুনে ভূতের আহারের জন্য আয়োজন করতে ত্রুটি করে নাই। বড় বাজারের সমস্ত উত্তম মধ্যম মিঠাই, ক্ষীরের নানা রকম পেয় ও লেজ্জরা পদার্পণ করলেন। বোধহয় আমাদের মতো প্রকৃত ফলারেরা 10 জনে তাদের শেষ করতে পারে না। রোজা ও তার 2 চেলার কি করবেন? রোজা ঘরে ঢুকে একটি পীরে বসে ঘরের ভিতরে সকলের পরিচয় নিতে লাগলেন। অনেকের আপাদমস্তক ঠাউরে দেখে নিলেন। 2-1 জন কলেজ বয় ও মোটা মোটা লাঠিওয়ালা নিমন্ত্রিতদের প্রতি তার যে বড় ঘৃণা জন্মেছিল, তা তার সেই সময় চাউনিতেই জানা গেল। রোজার সঙ্গে 2টি চেলা মাত্র, কিন্তু ঘরে প্রায় জন 40 ভূত দেখবার উমেদার উপস্থিত। সুতরাং ভূত প্রথমে আসতে অস্বীকার করেছিলেন। তদুপলক্ষে রোজাও কাল ও ক্রিশ্চিয়ানির উপলক্ষে একটু বক্তৃতা করতে ভোলেন নাই। শেষে দর্শকদের প্রগাঢ় ভক্তি ও ঘরের আলো নিভিয়ে অন্ধকার করবার সম্মতিতে রোজা ভূত আনতে রাজি হলেন। ছেলেরা খাবার দাবার সাজানো থালা ঘেঁষে বসলেন। দরজায় হুড়কো পড়ল। আলো নিভিয়ে দেওয়া হলো। রোজা কোষাকুষি ও আসন নিয়ে শুদ্ধাচারে ভূত ডাকতে বসলেন। আমরা ভূতের ভয়ে আড়ষ্ট হয়ে বারোয়ারির গুদামজাত সঙ্গুলির মতো অন্ধকারে বসে রইলেন। পাঠক, আপনার স্মরণ করে থাকতে পারেন, আমরা পূর্বেই বলেছি যে আমাদের ঠাকুরমা ভূত ও পেতনির ভয় নিবারণের জন্য একটি ছোট জয়ঢাকের মতো মাদুলিতে ভূকৈলেশের মহাপুরুষের পায়ের ধুলো পুড়ে আমাদের গলায় ঝুলিয়ে দেন। তার সহায়ে আমাদের গলায় 12 রকমের পদক এবং মাদুলি ছিল। 2টি বাঘের নোখ ছিল, আর কুমিরের দাঁত, মাছের আঁশ ও গন্ডারের চামড়াও কোমরে গোটে সাবধানে রাখা হয়। আর হাতে একখানা বাজুর মতো কবচ ও তারকেশ্বরের উদ্দেশ্যে সোনার তাগা বাঁধা ছিল। খুব ছেলেবেলায় আমাদের একবার বড় ব্যায়াম হয়, তাতেই আমাদের পায়ে চোরের সিঁধের বেরি পরিয়ে দেওয়া হয় ও মাথায়
পঞ্চাননের একটি জট থাকে। জটটি তেল ও ধুলোতে জড়িয়ে গিয়ে রাম ছাগলের গলার নুন্নশির মতো ঝুলত। কিন্তু আমরা স্কুলের অবস্থাতেই অল্প বয়সে অ্যাম্বিশনের দাস হয়ে ব্রাহ্ম সমাজে গিয়ে একখানা ছাবান হেডিংওয়ালা কাগজে নাম সই করি। তাতেই শুনলাম যে আমাদের ব্রাহ্ম হওয়া হলো। সুতরাং তারই কিছু পূর্বে স্কুলের পণ্ডিতের মুখে মহাপুরুষের দুর্দশা শুনে পূর্বোক্ত কবচ মাদুলি প্রভৃতি খুলে ফেলেছিলাম। আজ সেগুলির আবার স্মরণ হলো। মনে করলেন যদি ভূত নামানো সত্যই হয় তাহলে সেগুলি পড়ে আসতে পারলে ভূতে কিছু করতে পারবে না, এই বিবেচনা করে সেইলির তত্ত্ব করলেন। কিন্তু পাওয়া গেল না। সেইগুলি আমাদের পৌত্তুরে ভাতের সময় একটা চাকর চুরি করে চুরিটি ধরবার জন্য চেষ্টারও ত্রুটি হয়নি। গিন্নি শনিবারে একটি সুপারি পয়সা ও সওয়া কুনকে চালের মুদো বাঁধেন। নেপির মা বলে আমাদের বহুকালের এক বুড়ি দাসী ছিল, সেটি মুদোটি নিয়ে জানের বাড়ি যায়। জান গুণে চোর বাড়ির লোক, বড় কালেও নয় সুন্দরও নয়, শ্যামবর্ণ, মানুষটি এক হারা মাঝারি গোঁফ, মাথায় টাক থাকতেও পারে না থাকতেও পারে। জানের গোনাতে আমাদেরও চাকরটিকেই চোর স্থির করে ছাড়িয়ে দেওয়া হয়। সুতরাং সেই মাদুলিগুলি পাওয়া গেল না, বরং ভূতের ভয় বেড়েই উঠল। ব্রাহ্ম হলেও যে ভূতে ধরবে না এটিরও নিশ্চয় নাই। সেদিন কলকাতার ব্রাহ্ম সমাজের একজন ডাইরেক্টরের স্ত্রীকে ডাইনে পায়। নানা দেশ দেশান্তর থেকে রোজা আনিয়ে কত ঝাড়ান ঝোড়ান, সর্ষে পড়া, জলপাড়া ও লঙ্কা পাড়া দিয়েতে ভালো হয়। অনেক ব্রাহ্মের বাড়িতে ভূত চতুর্দশীর প্রদীপ দিতে দেখা যায়। এদিকে রোজা খানিকক্ষণ ডাকতে ডাকতে ভূতের আসবাব পূর্ব লক্ষণ হতে লাগলো। গোহার, ঢিল, ইট, জুতো, হাঁড়ি বাড়ির চতুর্দিকে পড়তে লাগলো। ঘরের ভিতর গুপ গুপ করে কে যেন নাচছে বোধ হতে লাগলো। খানিকক্ষণ এই রকম ভূমিকার পর মরাস করে একটা শব্দ হলো। ভূতের বসবার জন্য ঘরের ভিতর যে পিড়েখানা রাখা হয়েছিল শব্দে বোধ হলেও সেইখানেই দুচির হয়ে ভেঙে গেল। রোজা সভয়ে বলে উঠলেন, শ্রীযুত এছেন? আমরা ছেলেবেলা আমাদের বুড়ো ঠাকুরমার কাছে শুনেছিলাম যে ভূতে এবং পেতনিতে খোনা কথা কয়, সেটি আমাদের সংস্কারবদ্ধ হয়ে গিয়েছিল। আজ তার পরীক্ষা হলো। ভূত পিড়ে ফাটিয়েই খোনা কথা কইতে লাগলেন। প্রথমে এসেই কলেজ বয়দের দলে দু একজনের নাম ধরে ডাকতে লাগলেন, তাদের নাস্তিক এবং খ্রিশ্চান বলে ডাক দিলেন। শেষে ভূতত্ব নিবন্ধন ঘাড় ভাঙাবার ভয় পর্যন্ত দেখাতে ত্রুটি করেন নাই। ভূতের খোনা কথা এবং অপরিচিতদের নাম বলাতেই বাড়ির কর্তার বড় ভয় পেলেন। জোর হাত করে, অন্ধকারে জোর হাত দেখা অসম্ভব, কিন্তু ভূত অন্ধকারে দিব্যি দেখতে পান, সুতরাং কর্মকর্তা অন্ধকারেও জোর হস্তে কথা কইয়েছিলেন। এ আমাদের কেবল ভাবেই বোধ হলো। ক্ষমা চাইলেন, কিন্তু ভূত স্বর মডার্ন ওয়েলেসের মতো যা ধরেন তার সমূলচ্ছেদ না করে ছাড়েন না। সুতরাং আমাদের ঘাড় ভাঙবার প্রতিজ্ঞা অন্যথা হলো না। শেষে রোজা এবং বুড়ো বুড়ো দর্শক ও বাড়িওয়ালারা অনেক সাধ্য সাধনার পর ভূত মহোদয় ষষ্ঠী বাটায় আগত জামাইয়ের মতো যৎকিঞ্চিৎ জলযোগ করতে সম্মত হলেন। আমরাও পালাবার পথ আসতে লাগলেন। লুচির চটকানো চিবেনের চপর চপর, সাপটা ফলারের হাপুর হুপুর শব্দ থামতে প্রায় আধ ঘন্টা লাগলো। শেষে ভূত জলযোগ করে গাঁজা ও তামাক খাচ্ছেন। এমন সময় পাশ থেকে উলা ওঠা রুগীর বমির ভূমিকার মতো উকির শব্দ শোনা যেতে লাগলো। ক্রমে উকির চোটে ভূতের বাকরোধ হয়ে পড়ল। বমি, হুড়হুড় করে বমি। গৃহস্থ মনে করলেন ভূত মহাশয় বুঝি বমি করছেন, সুতরাং তাড়াতাড়ি আলো জ্বালিয়ে আনলেন। শেষে দেখি কি চেলা ও রোজা খোদাই বমি করছেন। ভূত সরে গেছেন। আমরা পূর্বে শুনিনি যে গেরস্তের অগোচরে একজন মেডিকেল কলেজের ছোকরা ভূতের জন্য সংগৃহীত উপাচারে টাট্টার এমিটিক মিশিয়ে দিয়েছিলেন। রোজা ও চেলারা তাই প্রসাদ পাওয়াতেই তাদের এই দুর্দশা। সুতরাং ভূত নামানোর উপর আমাদের যে ভক্তি ছিল সেটুকু উবে গেল। সুতরাং শেষে আমরা এই স্থির করলাম যে ইংরেজি ভূতেদের কাছে দেশি ভূত খবরে আসে না। এই সময় আমরা আরও দু চারি জায়গায় ভূত নামানো দেখেছি, পাঠকরাও বিস্তর দেখেছেন। সুতরাং সেই সকল এখানে উত্থাপন করা অনাবশ্যক। ভূত নামানো ও হুসেন খাঁ কেবল জোচ্চুরি ও হুজুকের আনুষঙ্গিক বলেই আমরা উল্লেখ করলেম। নাক কাটা বঙ্কা। হরিভদ্রর খুড়োর কথা মতো এ সকল প্রলয় জুয়াচুরি যেন
আমরা একদিন সন্ধ্যার পর সিমলে পাড়ার বঙ্কবিহারী বাবুর বাড়িতে গেলাম। বিহারী বাবু উকিলের বাড়ির হেড কেরানি। আপনার বুদ্ধি কৌশল বলেই বাড়ি ঘোরদোর বিষয় আশয় বানিয়ে নিয়েছেন। 12 মাস ঘাঁতে ঘুঁতে ফেরেন, যেরকমই হোক কিছু আদায় করাই উদ্দেশ্য। বঙ্কবিহারী বাবু ছেলেবেলায় মাতামহের অন্নেই প্রতিপালিত হতেন, সুতরাং তার লেখাপড়া ও শারীরিক তদ্বিরে বিলক্ষণ গাফিলি হয়। একদিন মামার বাড়ি খেলা করতে করতে তিনি পাতকোর ভেতরে পড়ে যান, তাতে নাকটি কেটে যায়। সুতরাং সেই অবধি সমবয়সীরা আদর করে নাক কাটা বঙ্কবিহারী বলেই তারে ডাকত। শেষে উকিল বাড়িতেও তিনি ওই নামেই বিখ্যাত হয়ে পড়েন। বঙ্কবিহারী বাবুরা 3 ভাই, তিনি মধ্যম। তার দাদা সেলারদের দালালি করতেন, ছোট ভাইয়ের পাইকারের দোকান ছিল। 3 ভাইয়ের কাঁচা পয়সা রোজগার করেন। জীবিকাগুলি রকমারি বটে, সুতরাং নানা প্রকার বদমাইশ পাল্লায় থাকবে। বড় বিচিত্র নয়। অল্প দিনের মধ্যেই বঙ্কবিহারী বাবুরা সিমলের একঘর বিখ্যাত লোক হয়ে উঠলেন। হঠাৎ কিছু সঙ্গতি হলে লোকের মেজাজ যেরূপ গরম হয়ে ওঠে তা পাঠক বুঝতে পারেন, বিশেষত আমাদের মধ্যে কোনো 2-1 জন বঙ্কবিহারী বাবুর অবস্থার লোক না হবেন। ক্রমে বঙ্কবিহারী বাবু ভদ্রলোকের পক্ষে প্রকৃত জোলাপ হয়ে পড়লেন। হাইকোর্টের অ্যাটর্নির বাড়ির পেয়াদা ও মালি পর্যন্ত সকলেই আইনবাজ হয়ে থাকে, সুতরাং বঙ্কবিহারী বাবু যে তুখোড় আইনবাজ হবেন তা পূর্বেই জানা গিয়েছিল। আইন আদালতের পরামর্শ, জাল জালিয়াতির তালিমে, ইকুটির খোঁজ ও কমলার প্যাচে বঙ্কবিহারী বাবু দ্বিতীয় শুভঙ্কর ছিলেন। ভদ্দর লোকমাত্রকেই তার নামে ভয় পেতে হতো। তিনি আকাশে ফাঁদ পেতে চাঁদ ধরে দিতে পারেন, হয়কে নয় করেন, নয়কে হয় করেন। এমনকি টেকচাঁদ ঠাকুরের ঠক চাচাও তার কাছে পরামর্শ নিতেন। আমরা সন্ধ্যার পর বঙ্কবিহারী বাবুর বাড়িতে পৌঁছালাম। আমাদের বুড়ো রাম ঘোড়াটির মধ্যে বাতশ্লেষার জ্বর হয়, সুতরাং আমরা গাড়ি চড়ে যেতে পারি নাই। রাস্তা হতে একজন ঝাঁকামুটে ডেকে তার ঝাঁকায় বসেই যায়। তাতে গাড়ির চেয়ে কিছু বিলম্ব হতে পারে, কিন্তু ঝাঁকামুটে অপেক্ষা পাহারাওয়ালাদের ঝোলায় যাওয়ার আরাম আছে। দুঃখের বিষয় এই যে সেটি সব সময় ঘটে না। পাঠকেরা অনুগ্রহ করে যদি ওই ঝোলায় একবার সওয়ার হন, তাহলে জন্মে আর গাড়ি পালকি চড়তে ইচ্ছা হবে না। যারা চড়েছেন তারাই এর আরাম জানেন, যেন স্প্রিংওয়ালা কোচ। আমরা বঙ্কবিহারী বাবুর বাড়িতে আরও অনেকগুলি ভদ্রলোককে দেখতে পেলেন। তারাও সোনা করার বুজরুকি দেখতে সভাস্থ হয়েছিলেন। ক্রমে সকলে পরস্পরে আলাপ ও কথাবার্তা থামলে সন্ন্যাসী যে ঘরে ছিলেন আমাদেরকেও সেই ঘরে যাবার অনুমতি হলো। সেই ঘরটি বঙ্কবাবুর বৈঠকখানার লাগাও ছিল, সুতরাং আমরা শুধু পায়েই ঢুকলেম। ঘরটি 4 কোণা সমান, মধ্যে সন্ন্যাসী বাকছাল বিছিয়ে বসে আছেন। সামনে একটি ত্রিশূল পোতা হয়েছে, পিতলের বাঘের ওপর চড়া মহাদেব ও এক বানলিঙ্গ শিব সামনে শোভা পাচ্ছেন। পাশে গাঁজার হুকো, সিদ্ধির ঝুলি ও আগুনের মালসা। সন্ন্যাসীর পিছনে 2 জন চেলা বসে গাঁজা খাচ্ছে। তার কিছু অন্তরে একটা হাপড়, জাঁতা, হাতুড়ি ও হামুন্দিস্তে পড়ে রয়েছে। তারাই সোনা তৈরির বাহ্যিক আড়ম্বর। আমাদের মধ্যে অনেক সন্ন্যাসীকে দেখে ভক্তি এবং শ্রদ্ধার আধার হয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। অনেকে নিমগোছের ঘাড় নোয়ালেন। কেউ কেউ আমাদের মতো গুরুমশাইয়ের পাঠশালের ছেলেদের ন্যায় গন্ডায় এন্ডায় সার দিয়ে গোলে হরি বলে সারলেন। শেষে সন্ন্যাসী ঘাড় নেড়ে সকলকেই বসতে বললেন। যে মহাপুরুষদের কৌশলে হিন্দু ধর্মের জন্য হয় তারাই ধন্য। এই কন্ধকাটা, এই ব্রহ্মদত্তী, এই রক্তদন্তী কালী, শেতলা ছেলেদের কথা দূরে থাকুক, বুড়ো মিনসেদের ভয় পাইয়ে দেয়। সন্ন্যাসী যেরকম সজ্জা গজ্জা করে বসেছিলেন তাতে মানুন বা নাই মানুন, হিন্দু সন্তান মাত্রকেই শেওরাতে হয়েছিল। হায়, কালীর কি মহিমা! সেদিন যার পিতামহ যে পাথরকে ঈশ্বরজ্ঞানে প্রণাম করেছে, মুক্তির অনন্য গতি জেনে ভক্তি করেছে, আজ তার পৌত্তর সেই পাথরের উপর পা তুলে শঙ্কিত হচ্ছে না। রে বিশ্বাস, তোর অসাধ্য কর্ম নাই। যার দাস হয়ে একজনকে প্রাণ সমর্পণ করা হয়, আবার তারই কথায় তারে চিরশত্রু বিবেচনা হয়। এর বাড়া আর আশ্চর্য কি? কোন ধর্ম সত্য, কিসে ঈশ্বর পাওয়া যায় তা কে বলতে পারে? সুতরাং পূর্বে যারা
ঘোর নাদি বর্জ্যে জলে মাটি ও পাথরে ঈশ্বর বলে পূজা গেছে, তারা যে নরকে যাবে আর আমরা কি বুধবারে ঘণ্টাখানেকের জন্য চক্ষু বুজে ঘাড় নেড়ে কান্না ও গাওনা শুনে যে স্বর্গে যাব তারই বা প্রমাণ কি? সহস্র সহস্র বৎসর শত শত তত্ত্ববিদ এবং প্রকৃতজ্ঞ জ্ঞানীরা যারে পাবার উপায় অবধারণে অসমর্থ হলো, আমরা যে সামান্য হীনবুদ্ধি হয়ে তার অনুগৃহীত বলে অহংকার ও অভিমান করি, সে কতকটা নির্বুদ্ধির কর্ম। ব্রহ্মজ্ঞানী যেমন পৌত্তলিক, খ্রিস্টান এবং মুসলমানদের অপদার্থ ও অসার বলে জানেন, তারা ব্রহ্মদের পাগল ও ভণ্ড স্থির করেন। আজকাল যেখানে যে ধর্মে রাজমুকুট নত হয় সেখানেই সেই ধর্মই প্রবল। কালের অভ্যর্থ নিয়মে প্রতিদিন সংসারে যেমন পরিবর্তন হচ্ছে, ধর্ম ও সমাজ রীতি ও নিয়মও এড়াচ্ছে না। যে রাজা রামমোহন রায় বেদকে মান্য করে তার সূত্রে ব্রাহ্মধর্মের শরীর নির্মাণ করেছেন, আজ 100 বছর হয় নাই, তারই মধ্যে তার শিষ্যরা সেটি অস্বীকার করেন। ক্রমে খ্রিস্টানি ভরং ব্রাহ্মধর্মে অলঙ্কার করে তুলেছেন। আরও কি হয়, এই সকল দেখে শুনেই বুঝি কতগুলো ভদ্রলোক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না। যদি পরমেশ্বরে কিছুমাত্র বিষয়জ্ঞান থাকতো, তাহলে সাত করে ঘোড়ার ডিম ও আকাশকুসুমের দলে গণ্য হতেন না। সুতরাং একদিন আমরা তারে একজন কাণ্ডজ্ঞানহীন পাড়া গিয়ে জমিদার বলে ডাকতে পারি। সন্ন্যাসী আমাদের বসতে বলে অন্য কথা তোলবার উপক্রম করছেন। এমন সময় বঙ্কবিহারী বাবু এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। সেদিন বঙ্কবিহারী বাবু মাথায় একটি জরির কাবুলি তাজ, গায়ে লাল গোছের একটি পিরাহান, বেঁচে থাকুক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, পেরে শান্তিপুরের ধুতি ও ডুরে উড়ুনি মাত্র ব্যবহার করেছিলেন, আর হাতে একখানি লাল রঙের রুমাল ছিল, তাতে রিং সমেত কুটি কতক চাবি ঝুলছিল। বঙ্কবিহারী বাবুর ভূমিকা মিষ্ট আলাপ, নমস্কার এবং শেক হ্যান্ড চুকলে পর তার দাদা সন্ন্যাসীকে হিন্দিতে বুঝিয়ে বললেন যে এই সকল ভদ্রলোকেরা আপনার বুজরুকি এবং কেরামাত দেখতে এসেছেন। প্রার্থনা অবকাশ মতো দুই একটা জাহির করেন, তাতে সন্ন্যাসীও কিছু কষ্টের পর রাজি হলেন। ক্রমে বুজরুকির উপক্রমণিকা আরম্ভ হলো। বঙ্কবিহারী বাবু প্রোগ্রাম স্থির করলেন। কিছুক্ষণ দেখতে দেখতে প্রথমে ঘটের উপরে একটি জবা ফুল তড়াক করে লাফিয়ে উঠল। ঘাটের উপর থেকে বর্ষাকালের কর্কেটা ব্যাঙের মতো থপাস করে লাফিয়ে উঠল। সন্ন্যাসী তার দুহাত তফাতে বসে রয়েছেন। এই দেখলে হঠাৎ বিস্মিত হতেই হয়, সুতরাং ঘরশুদ্ধ লোক খানিকক্ষণ অবাক হয়ে রইলেন। সন্ন্যাসীর গম্ভীরতা ও দর্পভরা মুখখানি ততই অহংকারে ফুলে উঠতে লাগলো। এমন সময় একজন চেলা এক বোতল মদ এনে উপস্থিত করলে, মদ দুধ হয়ে যাবে, পাছে ডবল বোতল বা অন্য কোনো জিনিস বলে দর্শকদের সন্দেহ হয়, তার জন্য সন্ন্যাসী একখানি নূতন সরায় সেই বোতলের সমুদয় মদটুকু ঢেলে ফেললেন। ঘর মদের গন্ধে তত্তর হয়ে গেল। সকলে স্থির বিশ্বাস হলো এ মদ বটে। সন্ন্যাসী নতুন সরায় মদ ঢেলে একটি হুঙ্কার ছাড়িলেন। খুদে খুদে ছেলেরা আঁতকে উঠল, বুড়োদের বুক গুড়গুড় করতে লাগলো। একজন চেলা নিকটে এসে জিজ্ঞাসা করলে, এ কটারে মে ক্যা হে? সন্ন্যাসী, দুধ হে বেটা বলে তাতে এক কুশি জল ফেলবা মাত্র সরায় মদ দুধের মতো সাদা হয়ে গেল। আমরাও দেখে শুনে গাধা বনে গেলুম। এই রকম নানা প্রকার বুজরুকি এবং কারদানি প্রকাশ হতে হতে রাত্রে 11টা বেজে গেল। সুতরাং সকলের সম্মতিতে বঙ্কবাবুর প্রস্তাবে সে রাত্রের মতো বেদব্যাসে বিশ্রাম হলো। আমরা রাম রকমের একটা প্রণাম দিয়ে একটি উল্লুক হয়ে বাড়িতে এলেম। একে ক্ষুধাও বিলক্ষণ হয়েছিল, তাতে আমাদের বাহন ঝাঁকামুটেটি যে রাতকানা তা পূর্বে বলি নাই। সুতরাং হাত ধরে গুটি গুটি করে 8 ক্রোশ পথ ওজন ঠেলে তাকে কাঠের দোকানে পৌঁছে রেখে তবে বাড়ি যাই। দুঃখের বিষয়, আমাদের সে রাত্রে বেড়ালে আমাদের খাবারগুলি সব খেয়ে গিয়েছিল। দোকানগুলো বন্ধ হয়ে গেছে। সুতরাং ক্ষুধায় ও পথের কষ্টে আমরা হতভম্ব হয়ে সে রাত্রেই অতিবাহিত করি। আমরা পূর্বেই বলে এসেছি 10 দিন চোরের 1 দিন সেধের। সুতরাং ক্রমে অনেকেই বঙ্কবাবুর বাড়ির সন্ন্যাসীর কথা আন্দোলন করতে লাগলেন। শেষে একদিন আমরা সন্ন্যাসীর জোচ্চুরি ধরতে স্থির প্রতিজ্ঞ হয়ে বঙ্কবাবুর বাড়িতেই পৌঁছে গেলাম। পূর্বদিনের মতো জবা ফুল তড়াক করে লাফিয়ে উঠল। এমন সময় মেডিকেল কলেজের বাঙ্গালা ক্লাসের একজন বাঙ্গালা ছাত্র লাফিয়ে গিয়ে সন্ন্যাসীর হাত ধরে ফেললেন। শেষে হুড়মুড়িতে বেরুলো জবা ফুলটি ঘোড়ার বালুঞ্চি দিয়ে তার নখের সঙ্গে লাগানো ছিল। সংসারের গতি এই, একবার অনর্থের একটি ক্ষুদ্র ছিদ্র বেরুলে ক্রমে বহুলই হয়ে পড়ে। বালুঙ্কি বাঁধা জবা ফুল ধরা পড়ে গেল।
সকলে একত্র হয়ে সন্ন্যাসীর তোবড়া থুবড়ির খানা তল্লাশি করতে লাগলেন। একজন ঘুরতে ঘুরতে ঘরের কোণ থেকে একটা মরা পাটা বাহির করলেন। সন্ন্যাসী একদিন ছাগল কেটে প্রাণদান দেন। সেই কাটা ছাগলটি সরাতে না পেরে ঘরের কোণেই ফ্লোরওয়ালা মেজে পুঁতে রেখেছিলেন। তাড়াতাড়িতে বেমালুম করে মাটি চাপাতে পারেন নাই। পাটার একটি শিং বেরিয়েছিল, সুতরাং একজনের পায়ে ঠেকাতেই অনুসন্ধানে বেরুলো। সন্ন্যাসী আমাদের সাক্ষাতে যে মদকে দুধ করেছিলেন, সেদিন তার জাগ ভেঙে গেল। এই মজলিসেরই একজন সাব অ্যাসিস্ট্যান্ট সার্জন বলেন যে আমেরিকান মার্কিন আনিস নামক মদে জল দেবা মাত্র সাদা দুধের মতো হয়ে যায়। এই রকম ধরপাকড়ের পর বঙ্কবিহারী বাবুও সন্ন্যাসীকে অপ্রস্তুত করেন। আমরা রই রই শব্দে ঘরের ছেলে ঘরে ফিরে গেলাম। হরিভদ্র খুড়ো সন্ন্যাসীর পেতলের শিপটি কেড়ে নিলেন। সেটি বিক্রি করে নেপালে চরস কেনেন ও তাহারও সেই দিন থেকে এই রকম বুজরুক সন্ন্যাসীদের ওপর অশ্রদ্ধা হয়। পূর্বে এই সকল অদৃষ্টচর ব্যাপারে যেরকম প্রাদুর্ভাব ছিল, এখন আর তার অংশে আধগুণও নাই। আমরা শহরে কদিন কটা ঊর্ধ্ববাহু, কটা অবধূত দেখতে পাই। ক্রমে হিন্দু ধর্মের সঙ্গে সঙ্গে এই সকল জুয়াচুরচুরিও লাঘব হয়ে আসছে। ক্রেতা ও লাভ ভিন্ন কোনো ব্যবসায়ী স্থায়ী হয় না। সুতরাং উৎসাহদাতা বিরহেই এই সকল ধর্মানুষঙ্গিক প্রবঞ্চনা উঠে যাবে। কিন্তু কলকাতা শহরের এমনই প্রসব ক্ষমতা যে এখনও এমন এক একটি মহাপুরুষের জন্ম দিচ্ছেন যে তারা যাতে এই সকল বদমাইশি চিরদিন থাকে, যাতে হিন্দু ধর্মের ভরং ও ভণ্ডামোর প্রাদুর্ভাব বাড়ে, সহস্র শতকার্যে পায়ের নিচে ফেলে, তার জন্যই শশব্যস্ত। একজনেরা 3 ভাই ছিল, কিন্তু 3টেই পাগল। একদিন বড় ভাই তার মাকে বলে যে, মা, তোমার গর্ভটি দ্বিতীয় পাগলা গারদ। সেই রকম একদিন আমরাও কলকাতা শহরকে রত্নগর্ভা বলেও ডাকতে পারি। কলকাতার কি বড় মানুষ, কি মধ্যবস্ত একজন এক একটি রত্ন। এই দৃষ্টান্তে আমরা বাবু পদ্মলোচনকে মজলিসে হাজির করলেন। আজকের পাঠ এই অবধি। এরপর থাকছে প্রশ্নোত্তর পর্ব। আজকের আলোচনা এখানেই শেষ হলো। শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল, পড়তে থাকুন বাংলা সাহিত্য। নমস্কার।